আমার ভাতিজা একজন চিকিৎসক হিসেবে কাজ করত। প্রায়ই আমি শারীরিক সমস্যার জন্য তার পরামর্শ নিতে যেতাম। সে আমার স্বাস্থ্যের সমস্যা সম্পর্কে ভালোভাবেই জানত এবং প্রয়োজন অনুযায়ী আমাকে ওষুধ বা ইনজেকশন দিয়ে সাহায্য করত। একদিন যখন চিকিৎসার জন্য আমাকে একটি ইনজেকশন দেওয়া হয় তখন হঠাৎ করে আমি সংজ্ঞাহীন হয়ে পড়ি। যখন আমার জ্ঞান ফেলে তখন আমি আমার পায়ের নিচে কিছু অনুভব করি। সামনের দিকে তাকিয়ে আমি হতবাক হয়ে যাই। আমার ভাতিজার চিকিৎসা ছেড়ে এমন কিছু করছিল যা তার উচিত ছিল না। তারপর আমার নাম পাইল। আমি এমন একজন নারী যার শরীরের প্রতিটি ভাঁজে আত্মবিশ্বাসের ছোঁয়া। আমার চেহারায় মিশে আছে মিষ্টি হাসি আর স্বাস্থ্যবান গরম, যা আমাকে স্বাভাবিকের চেয়েও বেশি আকর্ষণীয় করে তোলে। আমার চলাফেরা যেন একটা আলাদা মোহ ছিল যা চারপাশের মানুষকে মুগ্ধ করে দিত। আমার এই ব্যক্তিত্ব আর সৌন্দর্য যেন আমার পরিচয়ের এক বিশেষ। আমার বিয়ে হয়েছে ৬ মাস। বিয়ের পর থেকেই আমার নিজের বাড়ির লোকেরা আমাকে প্রায়শই জিজ্ঞাসা করতেন কবে আমাদের খুশির খবর দেবে। তবে আমার স্বামী তখন সন্তান নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন না। আমার স্বামীর বক্তব্য ছিল তার আগের বিয়ে থেকে একটি মেয়ে আছে, তাই নতুন সন্তানের প্রয়োজন অনুভব করেন না। আমার জন্য এটি প্রথম বিয়ে, তবে আমার স্বামীর এটি দ্বিতীয়। আমাদের পরিবারে বিয়ের জন্য যথেষ্ট অর্থ ছিল না আর আমার স্বামী কোনো কৌতুক দাবি করেননি, তাই আমার পরিবার আমার এই বিয়েতে সম্মতি দেয়। তার প্রথম বিয়ের সন্তান একটি মেয়ে আমি ভালোবেসে গ্রহণ করেছি। আমি আমার পরিবারের সুখী ছিলাম এবং ভবিষ্যতে নতুন সন্তানের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম। কয়েকদিন পর আমাদের পরিবারে একজন নতুন অতিথি এসেছিলেন, ডক্টর কুনাল। আমার স্বামী প্রদীপ তাকে পরিচয় করিয়ে দিয়ে বললেন, পায়েল, তুমি কুনালকে চিনতে পারো কি? আমি হেসে বললাম, তাকে কিভাবে ভুলতে পারি? কিছুদিন আগে আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম আর তুমি আমাকে তার ক্লিনিকে নিয়ে গিয়েছিলে। আমাদের জানাশোনা তখন থেকেই। কুনাল এখন আমাদের বাড়ির কাছাকাছি একটি হাসপাতালে কাজ করছেন এবং অস্থায়ীভাবে আমাদের বাড়িতে থাকছেন। সে আমার স্বামীর দুঃসম্পর্কের ভাতিজা হয়, তার থাকার অন্য কোনো ব্যবস্থা ছিল না। রাতে প্রদীপ তার মেয়েকে নিয়ে নিজের ঘরে ঘুমাতে যেতেন আর আমি সমস্ত রান্নাঘরের কাজ শেষ করে নিজের ঘরে ফিরতাম। তখন তারা সবাই ঘুমিয়ে পড়তেন। এক রাতে হঠাৎ করে কুনাল আমার ঘরে চলে আসেন। তাকে দেখে আমি অবাক হয়ে বললাম, কুনাল, এত রাতে এখানে কেন? তিনি বললেন, চাচি, তোমাকে একা ঘরে যেতে দেখলাম, তাই ভাবলাম তোমার খবর নিতে আসি। তুমি প্রদীপ চাচার সঙ্গে না থেকে এখানে একা কেন ঘুমাচ্ছ? আমি হেসে উত্তর দিলাম, আজ আমার মনের ইচ্ছে হয়েছে এখানে একা ঘুমানোর, তাই এখানে আছি। সে আমার কাছে এসে বসল এবং আলতো করে আমার কাঁধে হাত রেখে বলল, চাচি, তুমি নিশ্চয়ই কিছু শুরু করছো। কুনাল বলল, যখন থেকে এখানে এসেছি দেখছি তুমি সবসময় একাই ঘুমাও, সব ঠিক আছে তো? তার এই প্রশ্নে আমি কিছু বলতে পারলাম না। সে আমার কাঁধে আলতো করে হাত রাখল এবং বলল, চাচি, কিছু তো বলো, তুমি আমার একমাত্র চাচি, তোমার এই অবস্থায় আমি সত্যিই চিন্তিত। তার কথাগুলো শুনে আমার চোখ ভিজে উঠল আর আমি অশ্রু ধরে রাখতে পারলাম না। হাউমাউ করে কেঁদে উঠলাম এবং বললাম, কুনাল, তুমি ঠিকই বলেছ। বিয়ের কয়েক মাস পর থেকেই আমি আমার স্বামীর ভালোবাসার জন্য অপেক্ষায় আছি। প্রদীপ কেন আমার সঙ্গে বিয়ে করল তা আজও আমি বুঝতে পারিনি। আমি আরও বললাম, আমি মন থেকে তার প্রথম মেয়েকে আপন করে নিয়েছি, কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই আমাদের সম্পর্কে ভালোবাসা কোথাও হারিয়ে গেছে। এখন মনে হয় প্রদীপের কাছে আমার কোনো গুরুত্ব নেই। তিনি রাতে তার মেয়েকে নিয়ে ঘুমাতে যান এবং আমার দিকে কোনো খেয়ালই করেন না। একদিন আমি বললাম, কুনাল, একজন স্ত্রীকেও তার স্বামীর ভালোবাসা এবং মনোযোগ প্রয়োজন, কিন্তু প্রদীপ তা ভুলে গেছে। আমার কথা শুনে কুনাল বলল, চাচি, তুমি চিন্তা করো না, আমি এখনই প্রদীপের কাছে গিয়ে জিজ্ঞাসা করব সে কেন এমন আচরণ করছে। এত সুন্দর এবং ভালো মনের স্ত্রীকে এভাবে অবহেলা করা কি ঠিক? কুনাল যখন রাতেই প্রদীপের সঙ্গে কথা বলতে যাচ্ছিল আমি তাকে থামিয়ে দিলাম। বললাম, তুমি আমার মনের কথা বুঝতে পেরেছ, এতেই আমি খুশি, কিন্তু যদি তুমি কিছু বলো তবে সে রাগ করে এবং আমি এ বিশ্বাসটি আর বড় করতে চাই না। কথা বলতে বলতে আমি নিজের মনের আরেকটি কষ্টের কথা বলে ফেললাম। কুনালকে জানালাম, আমাদের দূরত্বের আরেকটি বড় কারণ আছে। শুরুতে প্রদীপ আরেকটি সন্তানের জন্য রাজি ছিল না, কিন্তু অনেক বুঝিয়ে সে মতো দেয়। এরপর অনেক চেষ্টার পরও আমি গর্ভধারণ করতে পারিনি। এই বিশ্বাসটাই এখন আমাদের মধ্যে দূরত্বের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি আরও বললাম, প্রদীপ বলেছে আমি যেন আর কখনো সন্তানের কথা না তুলি। যখন আমি সন্তানের আশা নিয়ে তার কাছে যাই তখন সে বলে, এর চেয়ে আমাদের আলাদা থাকাই ভালো। আমার বিয়ের ৬ মাস হয়ে গেছে এবং স্বাভাবিকভাবেই আমি সন্তানের আশা করছিলাম, কিন্তু কোথাও যেন কোনো সমস্যা ছিল। কুনাল আমার গালে আলতো করে হাত রেখে বলল, চাচি, তুমি একদম চিন্তা করো না, তোমার সমস্যার সমাধান আমার কাছে আছে। আমি ডাক্তার, এটা ভুলে যেও না। আমি এরকম অনেক মহিলার সমস্যার সমাধান করেছি। হতে পারে তোমাদের দুজনের মধ্যে কারো কোনো শারীরিক অসুবিধা আছে, কিন্তু সঠিক চিকিৎসার মাধ্যমে তা সহজেই দূর করা সম্ভব। সে আরও বলল, আমি কাল অফিস থেকে সরাসরি হাসপাতালে যাব এবং কিছু টেস্ট করাবো। এরপর যদি তুমি রাজি থাকো তবে কাল থেকেই তোমার চিকিৎসা শুরু করব। আমি সন্তান নেওয়ার জন্য এতটাই উদ্গ্রীব ছিলাম যে তৎক্ষণাৎ তার কথায় সম্মতি দিয়ে দিলাম। কুনাল আমাকে বলল, তোমার স্বামীকে এই
বিষয়ে কিছু বলো না। যদি প্রদীপ জানতে পারে যে আমি এসব জেনেছি তাহলে সে হয়তো আরও রাগ করবে। আমি নিজেই বিশ্বাসটা সামলে নেব। সেই রাতে কুণাল আমাকে প্রতিশ্রুতি দিল কয়েকদিনের মধ্যেই তুমি সুখবর দেবে। তার কথাগুলো আমি বিশ্বাস করলাম। পরদিন দুপুরে আমি কুণালকে ফোন করলাম, কিন্তু তিনি ফোন ধরলেন না। পুরো দিন আমার মনে একটাই চিন্তা ছিল, কুণাল কি প্রদীপকে চিকিৎসার জন্য রাজি করাতে পেরেছে। রাতে যখন কুণাল বাড়ি ফিরল আমি খুবই অস্থির ছিলাম। প্রদীপ তার প্রতিদিনের মতো ঠিক সময়ে বাড়ি ফিরেছিল। রাতের খাবার শেষে প্রদীপ তার মেয়েকে নিয়ে তার ঘরে চলে গেল। কিছুক্ষণ পরে সবাই ঘুমিয়ে পড়লে আমি কুণালকে আবার ফোন করলাম। প্রথম রিং হতেই তিনি ফোন কেটে দিলেন। কিছুক্ষণের মধ্যেই আমার মোবাইলে তার একটি মেসেজ এলো, দরজা খুলে দাও। আমি তাড়াতাড়ি দরজা খুলতে গেলাম। দরজা খুলতেই দেখলাম সেখানে একটি ফুলের তোড়া রাখা আছে। প্রথমে কিছুই বুঝতে পারলাম না। দরজা বন্ধ করতে যাচ্ছিলাম তখনই হঠাৎ কুণার সামনে এসে দাঁড়ালো। তাকে দেখে আমি যেতাম। এক সপ্তাহ পরে কিছুটা ক্লান্তি এবং পেটে অস্বস্তি অনুভব করলাম, যা হয়তো চিকিৎসার প্রভাব ছিল। যখন আমি আবার চিকিৎসা নিতে গেলাম কুণাল বলল, আজ থেকে তোমার চিকিৎসার দ্বিতীয় ধাপ শুরু হবে। কুণাল বলল, এই চিকিৎসা প্রক্রিয়ায় নির্দিষ্ট ধরনের পোশাক পরা বাধ্যতামূলক। এতে শরীর ও মনকে সম্পূর্ণভাবে শিথিল করা সম্ভব হয়। বাথরুমে গিয়ে সেই পোশাক দেখে আমি অবাক হয়ে গেলাম, কারণ সেটি আমার কাছে একটু ভিন্ন মনে হয়েছিল। বাইরে এসে আমি কুণালকে জিজ্ঞাসা করলাম, এত ছোট পোশাক কেন পরতে হবে। সে বুঝিয়ে বলল, গত সপ্তাহ থেকে তোমার চিকিৎসা চলছে, তবে তোমার মধ্যে কিছু দ্বিধা রয়ে গেছে। সেই কারণে চিকিৎসার পুরো ফল পেতে সমস্যা হতে পারে। এই প্রক্রিয়ায় শরীর ও মনকে শিথিল রাখা জরুরি। আমার ইচ্ছা ছিল দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া, তাই আমি প্রতিটি চিকিৎসায় রাজি হলাম। আমি সেই পোশাক পরে বেরিয়ে এলাম। কুণাল এক মুহূর্তের জন্য আমাকে নিরীক্ষণ করল এবং তারপর ঘরে উপস্থিত কর্মীকে বাইরে যেতে বলল। কর্মী চলে যাওয়ার পর সে আমাকে শুয়ে পড়তে বলল এবং চিকিৎসা শুরু করল। বিশেষ ধরনের থেরাপি প্রক্রিয়ায় তিনি অত্যন্ত যত্নের সঙ্গে কাজ করছিলেন। সে বলল, এই থেরাপির মাধ্যমে শরীর ও মনের শিথিলতা নিশ্চিত হয় কিছুক্ষণের মধ্যেই। আমার চোখ ভারী হয়ে এলো। যখন জেগে উঠলাম তখন নিজেকে যথেষ্ট ক্লান্ত এবং কিছুটা ব্যথা অনুভব করছিলাম। যদিও চিকিৎসার অংশেই হিসেবে আমি প্রতিবারই এই প্রক্রিয়া চালিয়ে যেতে থাকলাম। কুণালের সঙ্গে দেখা হলে তিনি সবসময় খুব আনন্দিত দেখাত। তার মুখে যেন একটা আলাদা হাসি থাকত। কিন্তু অন্যদিকে প্রতিটি চিকিৎসার পর আমার শরীরে ক্লান্তি আরও বেড়ে যাচ্ছিল। 5 দিন পার হওয়ার পর শরীরের ব্যথা ক্রমশ বাড়তে লাগল। একদিন হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় হঠাৎ রিসেপশনের কাছে আমার মাথা ঘুরে গেল। পরিষ্কার কর্মী তাড়াতাড়ি আমাকে ধরে একটি চেয়ারে বসিয়ে জল দিলেন। মাথা ঘোরার পর মনে হলো হয়তো আমি মা হতে চলেছি। আমি পরিষ্কারক কর্মীকে বললাম, তোমাদের ডাক্তার খুব দক্ষ। দেখো, কদিনের মধ্যেই আমার শরীরে এই পরিবর্তন ঘটতে শুরু করেছে। তিনি হাসতে হাসতে বললেন, আপনার এমন মনে হওয়ার কারণ কি হতে পারে? এটি শরীরের দুর্বলতার জন্য ঘটছে। তার কথা শুনে আমি অবাক হয়ে বললাম, তাহলে কি আমি মা হচ্ছি না? তিনি সতর্ক গলায় বললেন, আমি কিছু বলতে চাই, তবে আমার কাজের বিষয়টিও মাথায় রাখতে হবে। আপনার সঙ্গে যা ঘটছে তাতে আমার সন্দেহ হচ্ছে। আপনি হয়তো সত্যটা জানা উচিত বলে মনে করবেন। তার এই কথা শুনে আমি গভীর চিন্তায় পড়ে গেলাম। তবে কুণালকে কিছু বললাম না। কয়েকদিন ধরে লক্ষ্য করছিলাম, সকালে ঘুম থেকে উঠলে আমার স্বামী প্রদীপ আমার পাশে বসে থাকতেন। তার আচরণও একটু বদলেছে বলে মনে হলো। চিকিৎসা এবং সম্পর্কের পরিবর্তনের মধ্যে কি সংযোগ থাকতে পারে তা ভেবে কুল পাচ্ছিলাম না। আমি শীঘ্রই মা হতে চলেছি। এক রাতে যখন আমি চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছিলাম তখন কুণাল আমাকে প্রতিদিনের মতো একটি নির্দিষ্ট পোশাক পরতে বলল। চিকিৎসা শুরু করার আগে সে আমাকে একটি ইনজেকশন দিল। কিন্তু সেদিন কিছু অদ্ভুত কিছু ঘটল। আমার অচেতন হওয়ার কথা থাকলেও তা হলো না। আমি চোখ বন্ধ করেছিলাম কিন্তু সবকিছু অনুভব করতে পারছিলাম। অল্প সময়ের মধ্যেই আমি বুঝতে পারলাম আমার শরীরে কারো হাতের স্পর্শ আছে। আমি সঙ্গে সঙ্গে উঠে বসি এবং দেখি কুণাল আমার সামনে দাঁড়িয়ে আছে। তবে তিনি ডাক্তার হিসেবে নয়, একজন অপরিচিত মানুষের মতো আচরণ করছিলেন। আমি রাগে ফেটে পড়ে বললাম, কুণাল, তুমি কি করছো? এটা কি তোমার চিকিৎসা পদ্ধতি? আমি এখনই প্রদীপকে ডেকে পুলিশে অভিযোগ জানাবো। কুণাল হেসে বলল, পুলিশে অভিযোগ করার আগে তোমার স্বামীর সাথে কথা বলো। তিনি যা করেছেন তা জানো? আমি হতভম্ব হয়ে জিজ্ঞাসা করলাম, তোমার কথার মানে কি? কুণাল বলল, তোমার স্বামী আমাকে এই কাজ করার জন্য বলেছিল। কয়েক মাস আগে যখন তোমার প্রচণ্ড জ্বর হয়েছিল তখন তিনি তোমাকে আমার কাছে চিকিৎসার জন্য নিয়ে এসেছিলেন। সেই সময় তিনি আমাকে তোমার একটি অপারেশন করতে বলেছিলেন। আমি বিস্ময়ে জিজ্ঞাসা করলাম, অপারেশন? কিসের অপারেশন? কুণাল বলল, তোমার স্বামী চেয়েছিলেন তুমি কখনো মা হতে না পারো। তোমার অপসারণের সিদ্ধান্ত তারই ছিল। তুমি আর কখনো মা হতে পারবে না। এই কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। কুণাল এরপর বলল, এখন তুমি যা ইচ্ছা করো, কিন্তু এটাই সত্য। এখানেই শেষ করো আর এই নাটক করা বন্ধ করো। কুণাল আমার দিকে এগিয়ে আসছিল, কিন্তু আমি রাগে তাকে একটি চড় মেরে দিলাম। আমি তাকে আমাদের পারিবারিক সম্পর্কের কারণে এত সম্মান দিয়েছিলাম। একজন চিকিৎসক হিসেবে তার প্রতি আমার গভীর